হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা পড়ব বিজ্ঞানের অধ্যায় 10 অম্ল, ক্ষারক ও লবণ। তো চলো শুরু করা যাক। অম্ল, তো টপিকটা যেটা নিয়ে যে অম্ল, ক্ষারক ও লবণ, টপিকটার নাম দেখে আমরা বুঝতে পারছি যে অধ্যায়ে আমাদের তিনটা ধরনের জিনিস আছে। এটা হচ্ছে আমাদের বিজ্ঞানের অধ্যায় 10। এখানে তিনটা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমটা হচ্ছে অম্ল, তারপর এটা ক্ষারক, তারপর এটা লবণ। তো আস্তে আস্তে করে আমরা অম্ল, ক্ষারক, লবণ এই তিনটে জিনিসই পড়ব। সবচেয়ে প্রথমে আমাদের যে জিনিসটা একটু দেখে নেওয়া দরকার সেটা হচ্ছে এই অম্ল, ক্ষারক, লবণ এটা টেস্ট করার জন্য যে একটা প্রসেস আছে বা যে একটা পেপার ইউজ করা হয়, এই পেপারটাকে বলা হয় হচ্ছে লিটমাস পেপার। তো আমরা লিটমাস পেপার ব্যবহারের মাধ্যমে কিন্তু কোনটা অম্ল, কোনটা ক্ষারক, কোনটা লবণ এই জিনিসগুলো মানে বুঝে নিতে পারি। তো সাধারণত লিটমাস পেপার তৈরি করা হয় হচ্ছে লাইকেন নামক এক ধরনের গাছ থেকে প্রাপ্ত রঙের সাহায্যে। তো এইখানে লিটমাস পেপার হচ্ছে কি, লিটমাস পেপার হচ্ছে যে অ্যাসিডের ধর্ম, যেমন অ্যাসিডের ধর্ম হচ্ছে নীল লিটমাসকে লাল করে ফেলা। তো অ্যাসিডের ক্ষেত্রে মানে অম্ল বা অ্যাসিড, এই অ্যাসিডের ক্ষেত্রে লিটমাস করে কি, অ্যাসিডের ক্ষেত্রে আমরা যদি একটু একটা নাম মাথায় রাখি, সেই নামটা হবে হচ্ছে নীলা। অর্থাৎ অ্যাসিড লিটমাসে নীল লিটমাসকে লাল করে দেয়। অর্থাৎ আমরা যদি অ্যাসিডিক টাইপের জিনিসপত্রগুলো দেখি, যে যেমন ধরো কথার কথা লেবুর রসের কথা বলা হয়েছে, তো লেবুর রসে এখানে এখানে উপস্থিত যে অ্যাসিডটা এটা করতেছে কি, আমার নীল লিটমাসকে সে লাল করে দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি, তখন আমরা ওই পদার্থটা দিয়ে যখন আমরা লিটমাস পেপার দিয়ে চেক করবো, তখন আমরা বুঝে নিব যে ওইটা আসলে অম্ল জাতীয় দ্রব্য ছিল না। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে কি হয়ে যায়, নীল লিটমাসকে লাল হয়ে যায়। তাহলে অ্যাসিডের জন্য যদি নীল লিটমাস লাল হয়ে যায়, ক্ষারের জন্য কি হবে? ক্ষারের জন্য হয়ে যাবে উল্টাটা অনেকটা বলতে পারি, যে অ্যাসিডের জন্য যদি লাল লিটমাস মানে নীল লিটমাস যদি লাল হয়ে যায়, ক্ষারের জন্য হইতে পারে কি, লাল লিটমাস কাগজ নীল হয়ে গেল, লালেরটা তাহলে নীল হয়ে যাইতে পারে। তাহলে ক্ষারের ক্ষেত্রে এই সেম জিনিসটাই উল্টা। তাহলে অম্লের ক্ষেত্রে যেটা নীল লিটমাস লাল হয়ে যাচ্ছে, ক্ষারকের ক্ষেত্রে সেটা কি হয়ে যাচ্ছে, লাল লিটমাস নীল হয়ে যাচ্ছে। তো এই এই জিনিসটাকে আমরা ক্ষারকের ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি কি, যে সকল দ্রব্য লিটমাস পেপারকে কি করতে পারে, লালটাকে নীল করে দেয়। অর্থাৎ ক্ষারের ক্ষেত্রে অনেকটা এরকম, যে লাল লিটমাসকে নীল করতেছে, অ্যাসিড নীল লিটমাসকে লাল করতেছে, ক্ষার লাল লিটমাসকে নীল করতেছে। তো এই দুইটা, যে সকল দ্রব্য এই দুইটা করতেছে, একটা হচ্ছে অম্ল, অ্যাসিড বা অম্ল, অ্যাসিডের আরেকটা নাম অম্ল, ক্ষারের আরেকটা নাম হচ্ছে এখানে ক্ষারক। তো অ্যাসিড, ক্ষারকের এই দুইটার আপাতত মানে একটা বেসিক একটা সংজ্ঞা আমরা হালকা বুঝতে পারলাম। তো এটাই ফাইনাল সংজ্ঞা না, আমরা ভেতরে আরও কিছু জিনিস পড়ব। তো অ্যাসিডের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যায়, যে অ্যাসিডের যদি আমরা সংকেতগুলো একটু লক্ষ্য করি, ভিনেগারের কথা বলা আছে অ্যাসিটিক, ভিনেগারের আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এরপরে বলা হচ্ছে অক্সালিক অ্যাসিড, এরপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, বিভিন্ন ধরনের অ্যাসিডের নাম আমাদের বইতে লেখা আছে। কিন্তু এই সবগুলো অ্যাসিডের নামের মধ্যে মিল কোথায়? সবগুলো অ্যাসিডের নামের মধ্যে মিল মূলত হচ্ছে এদের ভেতরে থাকা হাইড্রোজেন পরমাণুতে। অর্থাৎ আমরা যেই অ্যাসিডের কথাই বলি না কেন, তার মধ্যে একটা H+ আয়ন আমরা দেখতে পাই। অর্থাৎ আমার যেই অ্যাসিডই আছে সেটার মধ্যে একটা H+ থাকে। তো HCl এটা খুবই পাওয়ারফুল একটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যদি আমরা ভাঙি, এটার মধ্যে আমরা কি পাবো, H+ আর Cl-, এটা একটা আমরা পাবো। আমরা যদি এই এটা এটার নাম হচ্ছে ভিনেগার বা সাইট্রিক অ্যাসিড। তো ভিনেগারের সংকেত অনেক সময় পরীক্ষায় আসে। তো ভিনেগার বা সাইট্রিক অ্যাসিড এটাকেও যদি আমরা ভাঙি, এটার মধ্যে আমরা তাহলে কি পেয়ে যাব? প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে যে একটা H+, এই যে H, আর বাকি হচ্ছে এই জিনিসটা প্লাস CH3 COO, এই বাকি জিনিসটা মাইনাস। এইচটা হচ্ছে প্লাস আকারে থাকতেছে, বাকি পুরো জিনিসটা মাইনাস। তাহলে এই পুরো প্লাস আর মাইনাস মিলিত হয়ে একটা যোগ এখানে উৎপন্ন হচ্ছে। তো এই জায়গা থেকে
আমরা বুঝতে পারি যে অ্যাসিডের মধ্যে H+ থাকে। তবে একটা জিনিস খুব লক্ষণীয়, এই H+টা থাকা লাগবে হচ্ছে পানিতে দ্রবণীয় অবস্থায়, অর্থাৎ এটা পানির মধ্যে যখন থাকবে তখন আমার H+ থাকা লাগবে। অর্থাৎ এইখানে যদি পানির ভিতরে আরো দ্রবীভূত অবস্থায় থাকে তখন তাহলে আমার H+ এই জায়গায় থাকবে। এটা আমার একটা হয়ে গেল। তো মিথেনের ক্ষেত্রে আমরা CH4 বা মিথেনকে যদি চিন্তা করে দেখি, যে কোনো মৌলের যে কোনো যৌগের মধ্যে যদি H থেকে যায় তার মানে কিন্তু এমন না ব্যাপারটা যে সেটাই আমার অ্যাসিড, বা সেটাকে আমি কোনো একটা যৌগের মধ্যে H আছে তার মানে আমি ধরে নিলাম যে সেটা অ্যাসিড, এরকম কিন্তু না। মিথেন কিন্তু অ্যাসিড না। মিথেন কেন অ্যাসিড না? কারণ মিথেন পানির মধ্যে H+ আয়ন সরবরাহ করে না। মিথেন যেহেতু পানির মধ্যে H+ আয়ন সরবরাহ করছে না, তার মানে মিথেন হচ্ছে আমার অ্যাসিড না। এখন তাহলে এই এই জিনিসটা থেকে আমরা একটু ক্ষারের দিকে চলে যাই। ক্ষারকের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই সকল পদার্থ যারা পানির মধ্যে হাইড্রক্সিল আয়ন তৈরি করে, অর্থাৎ ক্ষারক এমন সকল পদার্থ, রাসায়নিক পদার্থ যারা হচ্ছে পানিতে হাইড্রক্সিল আয়ন সরবরাহ করে। তো আমরা একটা সোডিয়াম হাইড্রক্সাইডের উদাহরণ দিয়ে দেখতে পারি, NaOH। সোডিয়াম হাইড্রক্সাইড যদি আমরা NaOH নেই অ্যান্ড এইটাকে আমরা পানিতে যদি দ্রবীভূত করি, তাহলে পানির মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড কি হয়? সোডিয়াম হাইড্রক্সাইড হয়ে যায় সোডিয়াম প্লাস OH, Na+OH-। এই যে OH-, এই OH-টাকে বলা হয় হচ্ছে আমার হাইড্রক্সিল আয়ন। OH- এর নাম কি? হাইড্রক্সিল আয়ন। তো হাইড্রক্সিল আয়ন পানিতে NaOH একটা তৈরি করতেছে। তো এই জিনিসটাকে তাহলে আমার NaOH কে কি বলা হচ্ছে? ক্ষারক, যারা হচ্ছে পানিতে হাইড্রক্সিল আয়ন তৈরি করে। এরপরে আরো একটা আছে CaOH2। এটাকেও আমি যদি পানিতে দ্রবীভূত করি তাহলে আমার ক্যালসিয়াম আসে, ক্যালসিয়াম প্লাস আয়ন। আর এখানে OH, দুইটা OH আছে আমার এখানে, OH দুইটা, তাই 2OH-। তাহলে আমার এখানে ক্যালসিয়াম আছে আর OH আয়ন আছে দুইটা। তো দুইটা OH আয়ন, এই OH আয়নকে আমরা কি বলতেছি? হাইড্রক্সিল আয়ন। তো হাইড্রক্সিল আয়ন যেহেতু পানির মধ্যে আছে, এই জন্য এটাকে আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে একটা ক্ষারক। তো এটা AlOH3, আরেকটা যৌগের কথা বলা হয়েছে বইতে, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। তো এই AlOH3, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, এটা আবার পানিতে দ্রবীভূত হয় না। তো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড যেহেতু পানিতে দ্রবীভূত হয় না, তো এটাকে ক্ষার বলতে পারি আমরা, কিন্তু এটা ক্ষারক নয়। তো এখান থেকে একটা খুবই ইম্পর্টেন্ট লাইন আমার আছে, সকল ক্ষার ক্ষারক হলেও সকল ক্ষারক ক্ষার নয়। তো এই লাইনটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যে কোনো ধরনের ক্ষার হলেই সেটা ক্ষারক হয়ে যাবে, কিন্তু সব ধরনের ক্ষারক কিন্তু ক্ষার হচ্ছে না। তো এই জিনিসটা আমাদেরকে একটু খেয়াল রাখা লাগবে। এখন আমরা আস্তে আস্তে করে আসি যে অ্যাসিড আর ক্ষারক। এতক্ষণ তো বুঝলাম কিভাবে অ্যাসিড তৈরি হয়, ক্ষার তৈরি হয় বা ক্ষারক তৈরি হয়, কিন্তু কথা হচ্ছে অ্যাসিড বা ক্ষারক আমরা কিভাবে বুঝবো, বা অ্যাসিড বা ক্ষারকের বিক্রিয়াগুলো কিরকম কি হবে। আমরা চলেন একটু বিক্রিয়ার দিকে চলে যাই, যে অ্যাসিড বা ক্ষারকের বিক্রিয়া কিরকম